চোখ শুধু দেখার জন্য নয়, অনুভবের পথও বটে। আর এখানে অন্ধকার, আলো, সত্য আর স্বপ্ন সব একসঙ্গে উপস্থিত। চোখ আমাদের জীবনের বিশাল এক মঞ্চ, যেই মঞ্চে কেউ কেউ আসেন অন্যের দৃষ্টিতে আলো জ্বালাতে এবং তাদের জীবনে নতুন রং ছড়িয়ে দিতে। তেমনই এক ব্যক্তিত্ব ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী, যিনি একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচিত, কিন্তু আজকে তাকে আমরা আমাদের এই অনুষ্ঠানে পেয়ে গিয়েছি একজন আবৃত্তি শিল্পী হিসেবে। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি তার কাছে চলে যাচ্ছি, তার সঙ্গে তার জীবনের গল্প হবে এবং শুনে নেব অনেক অনেক আবৃত্তি। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী। স্যার, কেমন আছেন? খুব ভালো আছি। কি অপূর্ব বললেন, কি চমৎকার একটা সূচনা। খুবই ভালো ধন্যবাদ, লাগলো। ধন্যবাদ। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ। যেমনটা আমরা সবাই জানি, আপনি চক্ষু বিশেষজ্ঞ। তো এই চক্ষু বিদ্যার পাশাপাশি এই আবৃত্তি অর্থাৎ সংস্কৃতিতে আসা, এইটা কবে থেকে এবং এই অনুপ্রেরণাটা কিভাবে এলো? ছাত্র অবস্থায় কবিতা পড়ার শখ ছিল। তারপরে কিছু কিছু জায়গায় আমাদের যখন কালচারাল উইক হতো, সেখানে আবৃত্তি করার চেষ্টা করতাম এবং সেখানেই শুরু। পরে অনেকটা গ্যাপ। একসময় ক্রিকেট খেলতাম একদম। আমরা লিগে চ্যাম্পিয়ন হয়েছি। আমি ঢাকা ওয়ান্ডারার্সে খেলেছি, তারপর আবনীর হয়ে কয়েকবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বয়স বেড়েছে, তখন ওই নেশাটা, ওটার যে ভালোবাসা ছিল, কিন্তু শারীরিকভাবে ওইটা আর বেশি দিন চালানো যায়নি। পরে মনে হলো যে সময়গুলো কিভাবে কাটবে। তো বই পড়া, কবিতা পড়ে মনে হচ্ছিল যে অনুভূতিগুলো এত সুন্দরভাবে কবিরা একটা একটা পেজের মধ্যে সীমাবদ্ধ করে আপনার অনুভূতিটা এত সুন্দর করে প্রকাশ করে দেন। মনে হচ্ছে যে না, আমার কথা তিনি বলে দিচ্ছেন। তখন মনে হল যে এই কথাগুলো যদি বারবার আমি দেখতে পারি, নিজের মনে আয়ত্ত করে নিতে পারি, আত্মায়স্ত করে নিতে পারি, তাহলে মনে হচ্ছে যেন এটা জীবনের জন্য একটা পাথেয়। মন খারাপ হলে, মন ভালো লাগলে, কোনো একটা পরিস্থিতি যেখানে মনে হচ্ছে যেন একান্তভাবে নিজের মতোই থাকি, বলতে গেলে একেবারে অনুভূতির বহিঃপ্রকাশ কবিতা। কবিতা ডেফিনেটলি একদম। সুন্দর বললেন। তো আমি যদি এখন আপনাকে বলি যে এই কবিতাটার প্রেমে আপনি প্রথম পড়েছিলেন, হ্যাঁ, প্রথম আপনি যেই কবিতার প্রেমে পড়েন অথবা আপনার মঞ্চে যেই কবিতাটা প্রথম আপনি আবৃত্তি করেছিলেন, আমরা যদি এখন কথা না বেরিয়ে সেটি আপনার কাছ থেকে শুনে নিতে চাই। আমরা দুজনা স্বর্গ খেলো না, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, নাহি কিছু ভয়, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমেরই নিশান, দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো, চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো, আমি আছি। দুজনার চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, এই মরুপথ তাপ দুজনে নিয়েছে সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভোলাইনি মন সত্যেরে করে মিছে। এই গৌরবে চলিব এভাবে যতদিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো, আমি আছি। আমরা তাহলে প্রথম কবিতাটি শুনে নিলাম, রবীন্দ্রনাথের প্রেম। জি। তাহলে এখন যদি প্রথম প্রশ্নটা এরকম হয়, প্রেমের শুরু কি কবিতা দিয়ে হয়েছে? কবিতা একটা অংশ, হ্যাঁ। তারপর তো কথা বলা, ভালো লাগা, প্রণয়। তার প্রণয়, তারপর পছন্দ অপছন্দ, তার কি পছন্দ, আমার কি পছন্দ, তার কি চাওয়া, তার কি পাওয়া, কোন ছবি ভালো লাগে, কোন বই পড়তে ভালো লাগে, অনেক কিছু নিয়েই কথাবার্তা। তারপরেই কবিতাও একটা অংশ, ডেফিনেটলি। এই প্রিয় মানুষের প্রিয় কবিতা আছে কি? একটা কবিতা আছে প্রিয়, তার খুব পছন্দ এবং এটা তারই সংগৃহীত। কবিতার শিরোনাম
ভালোবাসি বলেই তো, নাকি? এই যে আমি তোর দিকে চেয়ে থাকি, এই যে আমি শুধু তোকে দেখি, তুই সুন্দর বলেই তো, নাকি? এই যে সারাদিন এত ঝগড়াঝাটি, ছুতায় নাতায়, কথায় কথায় খুনসুটি, কাছাকাছি থাকি বলেই তো, নাকি? এই যে এত গায়ে গায়ে ধাক্কা খাওয়া, এক রিকশায় আসা যাওয়া, এক পথে চলি বলেই তো, নাকি? এই যে এত মাথায় মাথায় ঠোকাঠুকি, কথায় কথায় অর্থহীন বকাবকি, মনের মিল আছে বলেই তো, নাকি? এই যে ঘরে মিথ্যে বলে বাইরে বেরোই, ঘড়ির কাঁটা বন্ধ করে পথ চেয়ে রই, ভালো লাগে বলেই তো, নাকি? এই যে মেলায় যাওয়ার জন্য ডাকিস, ভিড়ের মধ্যে শক্ত হাতে ধরে রাখিস, হারিয়ে যাওয়ার ভয়ই তো, নাকি? এই যে এত ছলাকলা, বুকের মধ্যে আগুন জ্বালা, ভালোবাসি এই কথাটি আজও যে যায়নি বলা, ভালোবাসি বলেই তো, নাকি? কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আমি হারিয়ে গিয়েছিলাম যে আমি একজন কবিতার প্রেমী, অসম্ভব কবিতা ভালোবাসি আমি। মনে হচ্ছিল বয়স ১৬র প্রেমের একটা আবহ এর মধ্যে ছিল। নিশ্চয়ই। আমি এখন যে জি। প্রশ্নটি আপনার কাছে করতে চাই স্যার, ধরুন আপনি কবিতা আবৃত্তি করছেন। একটা মেডিকেল স্টুডেন্ট, তার কিন্তু পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ততা থাকে। তার পাশাপাশি সংস্কৃতি, আবারও খেলাধুলা, মানে কি করে আপনি ম্যানেজ করেন? সময়টা কখন পান চর্চার জন্য? আসলে ব্যস্ততা থাকে, তারপরে যেমন ছুটির দিনে একটা সময়ে রাখি কবিতা পড়ার জন্য, আবৃত্তি করার জন্য। এবং এটাতে মন খারাপ থাকলে ভালো হয়ে যায়, মন ভালো থাকলে আরও আনন্দিত হয়ে যাই। তো এটা মনে হয় যেন যে আমি আমি যে বেঁচে আছি, এটা একটা অনুপ্রেরণা আমার জন্য। এবং এটা একটা যেটা বলছিলাম, চলার পথে একটা পাথেয়, এবং সেটার জন্যই এটা একটা মনের বড় একটা খোরাক হিসেবে কাজ করে। চিকিৎসা এবং শিল্প দুটোতেই মানুষ হচ্ছে কেন্দ্রীয় একটি চরিত্র। আপনি এইটার মিল আপনার কাজের মধ্যে কেমন করে খুঁজে পান? আমি একজন চোখের চিকিৎসক, হুম। দৃষ্টি নিয়েই কাজ। মানুষ দেখতে পায় না, সার্জারির পরের দিন যদি দেখতে পায়, তার যে আনন্দ, তার যে অনুভূতি, সেটা আমাকে আমাকে বড় বড়ভাবে অনুপ্রাণিত করে। মনে হয় যেন বাচ্চাটা সার্থক, কাজটা যেটা করেছি সেটা একটা সার্থকতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার জীবনটাকে আবার একটা নতুন ধারায় আমি কিন্তু চালিত করার একটা সহায়ক হিসেবে কাজ করেছি। এবং সেটা বড় একটা অনুপ্রেরণা হয়। এবং সেটা যদি মনে করি যে এই কাজটা এবং তার তার যে দেখার আনন্দ, আজকে নাটক দেখা হোক, টিভি দেখা, পাহাড় দেখা, সুন্দর ফুলটা দেখা, নিজের আপনজনকে দেখার ইস! যে অনুভূতি, অনেক সেই সুন্দর। অনুভূতি একদম বড়ভাবে আমাদেরকে অনুপ্রাণিত করে। এবং সেটা তারপরে যখন দেখি যে এই শিল্পগুলো কি করে, কবিতা যখন দেখি যে কবিতাও বলছে যে তুমি তুমি এগিয়ে যাচ্ছ, তুমি এই কাজটা করছো, হ্যাঁ, সেটা মানুষের জন্য একটা বড় একটা কাজ হচ্ছে, তার পরিবারের জন্য বড় একটা কাজ হচ্ছে, এবং তার জীবনটাকে আরও জীবন্ত করার জন্যে যে তুমি যে সহযোগী হিসেবে কাজ করেছো, সেটা মনে হচ্ছে জীবন এবং শিল্প এক জায়গায় এসে আমার মনে হয় তারা আবার পথ চলতে শুরু করে। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ভুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে না রোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতি, বাঁধে কি গো এলো চুল। আজও দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার দূর। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল। বাহ!
আমি আপনাকে আজকে আবৃত্তি শিল্পী হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। তো আমি আবারও কথা না বাড়িয়ে আপনার কাছ থেকে আ এমন কোনো একটি কবিতা শুনে নিতে চাই, যেটি হয়তো আপনি আপনার গুরুর কাছ থেকে ১ম শিখেছেন। আপনার গুরুর সম্পর্কেও একটু শুনে নিতে চাই। তিনি আপনি বলছিলেন যে আপনি তালিম নিয়েছেন। জি, ফখরুল ইসলাম তারা। ইনি কিন্তু মিডিয়াতেই কাজ করতেন। এটিএন বাংলায় কাজ করতেন উনি। এবং তার আবৃত্তির একটা সংগঠন ছিল, স্রোত নাম। জি। সেখানে উনি প্রশিক্ষণ দিতেন। অনেক অনেক শিল্পী তৈরি করেছেন, অনেক ব্রডকাস্টার, অনেকের এখানে আপনি যেমন অ্যাঙ্কর করছেন, অ্যাঙ্করের যারা তাদেরকে অনেক তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন। খুব ভালো একজন মানুষ, তাকে খুব মিস করি। তিনি কয়েকটা কবিতা আমাকে অনেকগুলো কবিতাই শিখিয়েছেন। তার জন্য একটা প্রিয় কবিতা যেমন নেশা, নেশা মোফাজ্জল এখন করিম। সেটা শুনে নেব। এটা খুব টাচি, আমার জি। খুব ভালো লাগে। ওকে। মোফাজ্জল করিম লিখেছেন, কবিতার নাম নেশা। বাবজান, আশা করি কুশলেই আছেন। পর সমাচার এই দিয়ে সেই দিন আপনি যে কাণ্ডটি করিলেন, তার জন্য এই পত্রটা না লিখিয়া পারিতেছি না। দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড জ্ঞান একেবারে লোপ পাইতেছে। আপনি কি করে সেই দিন আমার ড্রয়িং রুম অর্থাৎ বৈঠকখানায় বেমাক্য ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিপচেপে পাঞ্জাবি, বগলে ছেঁড়া ছাতা, মাথায় চিতি পরা কিস্তি টুপি, যেন আকবর বাদশার উষ্ণিস আর কি। হাতে মাটির হাড়ি, সর্বোপরি দু পায়ের কালো কুচকুচে রং, বোধহয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া মনে হইতেছিল পা দুটোকে চুনকাম করাইয়াছেন। কি লজ্জা, কি লজ্জা! আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রাহতের মতো তাকায় রহিল, যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে। কি লজ্জা, কি লজ্জা! আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন। মান, সম্মান, মর্যাদা সব জাহান্নামে গেল। তবু না হয় আপনি যদি দয়া করে চুপ থাকিতেন, তাও একটা কথা ছিল। তা না, আপনার আবার মুখ দিয়ে কথার ফোয়ারা ছুটিতে লাগিল। বাবা, বাবজান, বৌমা, বৌমা কোথায়? বলিহারি, ভাগ্যিস সেই মুহূর্তে ও সেখানটায় ছিল না। থাকিলে তো বেচারের হার্ট অ্যাটাক হইয়া যেত। সে তো হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারে না। বড় কোমল হৃদয়ের মানুষ কিনা। বাবজান, আমি তোমাকে সাবধান করিয়া দিতেছি, আর যাই করো আমাকে এইভাবে ডুবাইও না। টাকা পয়সা লাগিলে চিঠি দিও, পারিলে পাঠাইব। আর তোমাদের এত টাকা পয়সাও যে কেন লাগে তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসের? ক্লাবে যাও না, পার্টি দাও না, ইসুপগুল আর চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশাও করো না। এটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, নেশা, নেশা একটা আছে, বড় পুরনো সেই নেশা, কিছুতেই ছাড়তে পারি না বাপ। তোমার জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা, তোকে দেখার নেশা, কিছুতেই ছাড়তে পারি না বাপ, কিছুতেই ছাড়তে পারি না। ইতিমধ্যে আসলে এই জায়গায় একটা আবেগঘন আসলে মুহূর্ত তৈরি হয়ে গেছে। আমার মনে হচ্ছিল এটা শেষ না হোক। আমি মানে কি বলবো, একেবারে ডুবে গিয়েছিলাম আপনার আবৃত্তিতে। শহুরে এক ছেলের লেখা তার গাঁয়ের বাবার কাছে। এই রেশ না কাটতে কাটতে আমি আপনার কাছ থেকে আরেকটি আবৃত্তি শুনে নিতে চাই। আমি কথা বলতে চাইছি না এই মুহূর্তে। কাজী নজরুল আমাদের জাতীয় কবি, তার একটা বাংলাদেশ নিয়ে কবিতা, বাংলাদেশ শিরোনামই না বাংলাদেশ। আমাদের 6টা ঋতুর সুন্দর একটা বর্ণনা দিয়েছেন এই কবিতাটাতে। ভালো লাগে, মনে হয় যেন এদেশের এই মানুষ আমি, এদেশে আমার, এবং এই দেশের জন্যেই আমার কাজ করে যেতে হবে। সেই অনুপ্রেরণা পাই এই কবিতাটা থেকে।
নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধু বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর বাজে নুপুর শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি যেন উমার চেয়ে এ আদরে নিমে ওরে আকাশ ছেয়ে মেঘচিকুর গ্রীষ্মে নাচে বামা কাল বসিকে ঝরে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহে আগমনী গীতবিধু হরিদ অঞ্চল হেমন্তে দোলায় ফেরে সে মাঠে মাঠে শিশিরে ভেজা পায় শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুলবধূ এই দেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভুবন ডলে এ মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এ বুকে স্বপ্নাতুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। আপনার কাছে আমার এই মুহূর্তে যে প্রশ্নটি থাকবে, কবিতা কি আপনাকে থেরাপির মতো কাজ করে আপনার মধ্যে? খুব সুন্দর বলেছেন, আসলেই তাই। যখন মন খারাপ লাগে, কোনো একটা জিনিস নিয়ে কষ্ট পেয়েছি, তখন মনে হয় যেন কয়েকটা কবিতা, মন ভালো করার কবিতা পড়ে নিলে মনে হয় যেন আমি আবার উজ্জীবিত হলাম, অনুপ্রাণিত হলাম। একদম, মানে এটা সঠিক, এটা থেরাপির মতো কাজ করে। কবিতা প্রেমীদের আসলে এটা অনেক বড় একটা ভালো লাগা। আমার মা আমার জন্য বড় একটা অনুপ্রেরণা। তাকে চোখ বন্ধ করে স্মৃতিতে দেখার চেষ্টা করি। তিনি এলোকে নেই এখন, কিন্তু এই কবিতাটা পড়লে আমি মনে হয় তাকে দেখতে পাই এবং তাকে কাছে পাই। রবীন্দ্রনাথের মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনত মা সেই ফুলের সাজে বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানালা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার দিকে চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। আমি কি আপনার মাকে মনে করিয়ে দিলাম এই মুহূর্তে? মাকে মনে করতে সবসময় ভালো লাগে, সবসময় ভালো লাগে।
কষ্টে আনন্দে সব কিছু। তিনি তো আবেগের অন্যরকম একটি জায়গা। জি। বারবার কোন কবিতাটা আপনি শুনতে পছন্দ করবেন, আবৃত্তি করতে পছন্দ করবেন, সেটি শুনতে শুনতে আমরা আজকে শেষ করতে চাইছি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগায়েছে অন্তরিক্ষের দেওয়া স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নব প্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। আমরা একেবারে আমাদের আয়োজনের শেষ পর্যায়ে আছি এই মুহূর্তে। যেতে যেতে আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। জি, কবিতা আমার জন্য পাথেয়, আমার জন্য অনুপ্রেরণা, এবং যারা কবিতা পড়েন তাদেরকে আমার শ্রদ্ধা ভালোবাসা। যারা পড়ার সুযোগ হয়নি, চেষ্টা করে দেখেন না, আপনাদেরও ভালো লাগবে, সময়টা ভালো কাটবে, এবং সেই কষ্টের সময় আনন্দের সময় মনে হবে যেন এই অনুভূতিগুলো আমার ভালো লাগার জায়গাটা আরও ভালো লাগবে। যখন মন খারাপ তখন দেখবেন মনটা ভালো হয়ে যাচ্ছে। আসুন না, চেষ্টা করি আমরা সবাই মিলে কবিতার সঙ্গে জড়াই। আর পিছনে তো একটা নাম আমার আছেই, চিকিৎসক। একবার করে, বছরে একবার করে চোখটা দেখাবেন, কারণ চোখটা ভালো রাখতে হবে, এবং চোখ ভালো থাকলেই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকব, এবং আমরা জীবনটাকে উপভোগ করতে পারবো সুন্দর জিনিসগুলো দেখে, উপলব্ধি করে। সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। এই পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে যারা ছিলেন, খুব অসাধারণ বাজিয়েছেন আবৃত্তির মধ্যে যারা, আমাদের সঙ্গে কিবোর্ডে ছিলেন অনিক, এবং আমাদের সঙ্গে গিটারে ছিলেন জুবের। আপনারা দুইজন আমাদের এই আয়োজনটাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। না চাইলেও যেতে হচ্ছে, কবিতার এই আসর এখানেই শেষ করতে হচ্ছে। চিকিৎসা আমাদের সুস্থ করে দেহে, কবিতা আমাদের সুস্থ করে মনে। আজকের অতিথির কাছ থেকে আমরা শিখলাম যে একজন মানুষ শুধু চিকিৎসক নয়, শিল্পীও হতে পারেন, যিনি এক হাতে সারিয়ে তোলেন ক্ষত, আরেক হাতে জাগিয়ে তোলেন অনুভূতি। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো আয়োজনের সঙ্গে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।